Good evening to all of you. The topic of discussion today is monetary aggregates. Okay, monetary aggregates are basically a very important topic of the section money. আমি যদিও বলেছিলাম যে আমি পরের ক্লাসটাতে মানি মাল্টিপ্লায়ার করাবো, কিন্তু আমি যেহেতু এখন মানি অ্যান্ড ব্যাংকিং ডিটেলে পড়াচ্ছি না, ম্যাক্রো ইকোনমিক্সের সেকশন বা ম্যাক্রো ইকোনমিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমি মানিটা পড়াচ্ছি, তো আমি এই মুহূর্তে মানি মাল্টিপ্লায়ারটা করালাম না। যখন আমি ম্যাক্রো ইকোনমিক্সের সেকশন থেকে না করিয়ে মানি অ্যান্ড ব্যাংকিংয়ের সেকশন থেকে মানিটাকে পড়াবো, তখন আমি মানি মাল্টিপ্লায়ারটা করাবো। এবার ম্যাক্রো ইকোনমিক্সের সেন্স থেকে বা ম্যাক্রো ইকোনমিক্সের সেকশন থেকে যদি আমরা মনিটারি অ্যাগ্রিগেট পড়তে যাই, সেখানে মানি মাল্টিপ্লায়ারের কোনো প্রয়োজনীয়তা নেই। তো এই মুহূর্তে আমি মানি মাল্টিপ্লায়ারটা তোমাদেরকে করালাম না। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে মনিটারি অ্যাগ্রিগেটস। তো মনিটারি অ্যাগ্রিগেটস বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে মানি সাপ্লাই কী। তো মানি সাপ্লাই হচ্ছে একটা দেশে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড বা একটা নির্দিষ্ট টাইম পয়েন্টে যতটা মানি সার্কুলেট হবে, একটা দেশে একটা নির্দিষ্ট টাইম পয়েন্টে যতটা মানি সার্কুলেট হবে, যে অ্যামাউন্টের মানি সার্কুলেট হবে বা যে অ্যামাউন্টের মানি থাকবে, সেই টোটাল অ্যামাউন্ট অফ মানিকে আমরা বলে থাকবো হচ্ছে মানি সাপ্লাই। যে হয়তো ধরে নাও যে আজকে 16/7/2025 আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়াতে হয়তো আজকে গোটা দিনে টোটাল 10,000 করোড় মানি সার্কুলেট হয়েছে বা টোটাল 10,000 করোড় মানি ইন্ডিয়াতে আজকের দিনে দাঁড়িয়ে রয়েছে। তো এই 10,000 করোড় যে মানি সার্কুলেট হয়েছে এন্টায়ার ইন্ডিয়াতে আজকের দিনে দাঁড়িয়ে, এই যে টোটাল 10,000 করোড় মানি সার্কুলেট হয়েছে, এটাকেই আমরা কি বলবো? ইন্ডিয়ার মানি সাপ্লাই। ওকে, এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট ইন টাইমে মেজার করা হয়, যেরকম আমি আজকের দিনে এটাকে মেজার করলাম। তো যেহেতু এটা একটা নির্দিষ্ট পয়েন্ট ইন টাইমে মেজার করা হয়, এটাকে আমরা বলে থাকি স্টক কনসেপ্ট। কী কনসেপ্ট? স্টক কনসেপ্ট। প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে স্টক কনসেপ্ট আর ফ্লো কনসেপ্টের মধ্যে ডিফারেন্স অলরেডি বলেছি এবং আগেও বলেছি। স্টক কনসেপ্ট মানে আমরা যেখানে কোনো একটা বিষয়কে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ে মেজার করি, সেটাকে বলা হয় স্টক কনসেপ্ট। আর কোনো বিষয়কে যদি আমরা একটা ইন্টারভেল বা একটা টাইম রেঞ্জ বা একটা টাইমের গ্যাপের মধ্যে মেজার করি, সেটাকে বলা হয় ফ্লো কনসেপ্ট। তো মানি সাপ্লাইকে কিন্তু আমরা একটা নির্দিষ্ট টাইম পয়েন্টের রেসপেক্টে মেজার করি, তাই এটাকে বলা হচ্ছে স্টক কনসেপ্ট। ওকে, এবং এই যে মানি সাপ্লাই, আমি যে বললাম যে মানি সাপ্লাই এতটা হচ্ছে, এই মানি সাপ্লাইকে আমরা মাপবো কীভাবে, মেজার করব কীভাবে, পরিমাপ করব কীভাবে? তো সেটার জন্য আরবিআই মনিটারি অ্যাগ্রিগেট বানিয়েছে। এই মনিটারি অ্যাগ্রিগেটগুলো বা এই মনিটারি অ্যাগ্রিগেট মেজারগুলোর মাধ্যমে আমরা টোটাল মানি সাপ্লাই ইন্ডিয়াতে কত আছে সেটাকে মাপতে পারবো। ওকে, এবং সেটা শুধুমাত্র ইন্ডিয়ার কেসে না, যে কোনো কেসেই টোটাল মানি সাপ্লাই কত সেটা আমরা মাপতে পারবো বাই দ্য হেল্প অফ, যে কোনো নেশনের ক্ষেত্রে আমরা এই টোটাল মানি সাপ্লাইটা মাপতে পারবো বাই দ্য হেল্প অফ দিস মনিটারি অ্যাগ্রিগেটস। এবার এই মনিটারি অ্যাগ্রিগেটসের মধ্যে কী কী অ্যাগ্রিগেট আছে? 4টে অ্যাগ্রিগেট আমাদেরকে পড়তে হবে, M1, M2, M3, M4। M1-এর মধ্যে কী আছে আমি পরবর্তীতে তোমাদেরকে এক্সাম্পলও দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন আপাতত আমরা এবং শর্ট ট্রিকও করবো, শর্ট ট্রিক করেও আমরা দেখবো যে কীভাবে এগুলোকে খুব সহজে মনে রাখা যায়, এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দেবো যাতে খুব সহজভাবে তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরে যাবে। M1 ফার্স্ট যে অ্যাগ্রিগেট, মনিটারি অ্যাগ্রিগেট, প্রথম মানি সাপ্লাইকে মাপার জন্য প্রথম যে মনিটারি অ্যাগ্রিগেট, তার নাম হচ্ছে M1। M1-এর মধ্যে কী কী থাকে? কারেন্সি উইথ দ্য পাবলিক, অর্থাৎ মানুষের কাছে বা মানুষের পকেটে কত টাকা আছে। ডিম্যান্ড ডিপোজিট। ডিম্যান্ড ডিপোজিট মানে কি? ডিম্যান্ড ডিপোজিট মানে হচ্ছে যে ব্যাংকে যখন আমরা টাকা রাখি, তখন আমাদের দুটো টাইপের ডিপোজিট হতে পারে। ব্যাংকে যখন আমরা টাকা ডিপোজিট করি, তখন সেই ডিপোজিট দুটো টাইপের হতে পারে। একটাকে বলা হয় ডিম্যান্ড ডিপোজিট, আর একটাকে বলা হয় টাইম ডিপোজিট। ডিম্যান্ড ডিপোজিট কোনটা? আমি ধরো আজকে টাকা রাখলাম এবং ওই টাকাটা ধরো আমি আজকেই তুলে নিতে চাইলে আজকেই তুলে নিতে পারি, বা যখন প্রয়োজন হবে তখনই তুলে নিতে পারি। যদি আমার ইচ্ছে হয় যে 1 বছর পর তুলবো, 1 বছর পরেও তুলতে পারি। যদি আমার ইচ্ছে হয় যে আজকেই তুলে নেবো, আজকেই তুলে নিতে পারি। যখনই আমার ডিম্যান্ড হবে আমি আমার ডিপোজিটটা থেকে টাকাটা তুলে নিতে পারবো। এই টাইপের ডিপোজিটকে বলা হয় ডিম্যান্ড ডিপোজিট। আর টাইম ডিপোজিট কোনটা? ধরো আমি আজকে টাকা রাখলাম, কিন্তু ওই টাকাটা আমি 5 বছরের আগে আর তুলতে পারবো না, যেরকম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে হয়। বা আজকে টাকা রাখলাম, আমি 10 বছরের আগে ওই টাকাটা তুলতে পারবো না। সেই ধরনের ডিপোজিটকে বলা হয় টাইম ডিপোজিট, যেটা একটা টাইমের পরে গিয়েই তোলা যায়। যেরকম আমরা এক্সাম্পল নিতে পারি ফিক্সড ডিপোজিট। ওকে, সো এখানে
M1 এর মধ্যে কোন ডিপোজিটটা নেওয়া হচ্ছে? টাইম ডিপোজিট নেওয়া হচ্ছে না, শুধুমাত্র ডিম্যান্ড ডিপোজিটটা নেওয়া হচ্ছে। হলো। থার্ড কম্পোনেন্ট যেটা M1-এর, সেটা হচ্ছে আদার ডিপোজিটস উইথ আরবিআই। আচ্ছা, আরবিআইতে টাকা কারা রাখে? তুমি আমি রাখতে পারবো আরবিআইতে টাকা? না। আরবিআইতে টাকা রাখে বিভিন্ন ইনস্টিটিউশন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেরকম ধরো আইটিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে? এরকম বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন্ডিয়াতে রয়েছে। তারপরে ধরো নাবার্ড, এক্সিম ব্যাঙ্ক, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই সমস্ত ব্যাঙ্ক এরা যখন টাকা রাখবে, এরা কিন্তু টাকাটা আরবিআইতে রাখে। তুমি আমি গিয়ে আরবিআইতে টাকা রাখতে পারবো না, কিন্তু এই সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো ইন্ডিয়াতে আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নাবার্ড, এক্সিম ব্যাঙ্ক, এরা যখন টাকা রাখে, এরা কিন্তু আরবিআইয়ের কাছে নিজেদের টাকা জমা রাখে। এরা কিন্তু কোনো কমার্শিয়াল ব্যাঙ্ক, এসবিআই বা ওই পিএনবি বা কানাড়া ব্যাঙ্কে গিয়ে নিজেদের টাকা জমা রাখে না, এরা আরবিআইয়ে গিয়ে নিজেদের টাকাটা ডিপোজিট করে। এই পার্টটাকে আমরা বলছি আদার ডিপোজিট উইথ আরবিআই। ওকে, তাহলে M1-এর মধ্যে কী কী থাকছে? মানুষের হাতে কত টাকা থাকলো সেটা থাকছে, সেটা যোগ হচ্ছে কার সাথে? ডিম্যান্ড ডিপোজিটের সাথে, অর্থাৎ ব্যাংকে কত টাকা ডিম্যান্ড ডিপোজিট হিসেবে থাকলো সেটা যোগ হচ্ছে কার সাথে? আদার ডিপোজিট উইথ আরবিআই। অর্থাৎ এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা ধরো ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিয়াতে টাকা পাঠাবে, ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিয়াতে টাকা পাঠাবে, সে কি কোনো কমার্শিয়াল ব্যাংক এসবিআইকে পাঠাবে? কোনো দিন না, সে আরবিআইকে পাঠাবে। আইএমএফ ইন্ডিয়াতে টাকা পাঠাবে, সে কোথায় পাঠাবে? মানে আরবিআইতেই পাঠাবে, রাইট? সো এই যে ডিপোজিটগুলো যেগুলো আরবিআইতে আসে বা আরবিআইতে যে সমস্ত ডিপোজিট হয়, সেই ডিপোজিটটাকেও আমরা নিচ্ছি। তাহলে এই কারেন্সি উইথ দ্য পাবলিক প্লাস ডিম্যান্ড ডিপোজিট প্লাস আদার ডিপোজিটস উইথ আরবিআই, এই তিনটেকে যোগ করলে আমরা কি পাচ্ছি? M1, মানি সাপ্লাই মেজার করার যে প্রথম অ্যাগ্রিগেট M1, সেটাকে আমরা পাচ্ছি। ওকে, এবং এটা সব থেকে বেশি লিকুইড। সব থেকে বেশি লিকুইড মানে কি? লিকুইড মানে কি? লিকুইড মানে হচ্ছে কোনো ক্যাশ ফর্মে যদি থাকে, ক্যাশ ফর্মে যদি থাকে তাহলে সেটাকে বলা হয় লিকুইড। কি ফর্মে থাকে? ক্যাশ ফর্মে। ক্যাশ ফর্মে বা মানি ফর্মে থাকলে সেটা লিকুইড। এবার ভাবো, কারেন্সি উইথ দ্য পাবলিক, এটা পুরোটাই ক্যাশ ফর্মে বা কয়েনের ফর্মে আছে। ডিম্যান্ড ডিপোজিট, এটা ব্যাংকে আছে ঠিকই, কিন্তু আমরা এটাকে যে কোনো সময় তুলে নিতে পারি, যখনই প্রয়োজন হবে তুলে নিতে পারবো, রাইট? তো এটাও খুব মানে লিকুইডে কনভার্ট করতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব কম সময় লাগবে এটাকে লিকুইডে কনভার্ট করতে। তাহলে এটাও লিকুইড, এটা তো পুরোপুরি লিকুইড, এটা যে কোনো সময় আমি লিকুইডে কনভার্ট করে নিতে পারবো। আর আদার ডিপোজিট উইথ আরবিআই, এটাও হয়তো পুরোপুরি লিকুইড না, কিন্তু এই বাকি দুটো কম্পোনেন্ট লিকুইড। এবং যেহেতু এই যে কম্পোনেন্টটা এই তিনটে দিয়ে তৈরি হচ্ছে, এবং এই তিনটে কম্পোনেন্টের মধ্যে দুটো কম্পোনেন্টই অনেক বেশি লিকুইড, তাই এই M1-কে বলা হয় সব থেকে বেশি লিকুইড। যখন আমরা M2, M3, M4 পড়ব, তখন তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে যে কীভাবে M1, M2, M3 আর M4-এর মধ্যে M1টাই সব থেকে বেশি লিকুইড। ঠিক আছে? আচ্ছা, আসছি সেটাতে পরে। M2 এর মধ্যে কি আছে? M1 প্লাস সেভিংস ডিপোজিট উইথ পোস্ট অফিস। আমরা কেউ পোস্ট অফিসে কোনো ডিপোজিট করলাম, সেটা M1-এর সাথে যোগ করব। সেটা কার সাথে যোগ করব? M1-এর সাথে। M1-এর মধ্যে অলরেডি এই তিনটে জিনিস ছিল, কারেন্সি উইথ পাবলিক, ডিম্যান্ড ডিপোজিট, আদার ডিপোজিট উইথ আরবিআই। তার সাথে আবার যোগ করলাম সেভিং ডিপোজিট উইথ পোস্ট অফিস, তাহলে কি পেলাম? M2। এটা একটু কম লিকুইড, কেন? এখানে আবার M1-এর সাথে এই সেভিং ডিপোজিট ঢুকে যাচ্ছে, পোস্ট অফিসের যে সেভিং ডিপোজিট সেটা ঢুকে যাচ্ছে, তো এটা একটু কম লিকুইড, M1-এর থেকে একটু কম লিকুইড। M3 মানে কি? M3টা কীভাবে বেরোচ্ছে? থার্ড মানি সাপ্লাই মেজার করার যে থার্ড অ্যাগ্রিগেট, থার্ড মনিটারি অ্যাগ্রিগেট, তার নাম হচ্ছে M3। এটাকে আমরা কীভাবে মাপতে পারি? M1 নাও প্লাস টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক। M1-এর মধ্যে অলরেডি এই তিনটে জিনিস ছিল, তার সাথে কি যোগ করলাম? টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক। টাইম ডিপোজিট কি তোমাদেরকে অলরেডি বলেছি, রাইট? এবার M3টা লেস লিকুইড, কেন? ভালো করে বোঝো। লিকুইড মানে কি? কোনো টাকাকে যদি আমরা খুব তাড়াতাড়ি ক্যাশে পরিণত করতে পারি, বা কোনো টাকা যদি ক্যাশেই থাকে, তাহলে সেই ব্যাপারটাকে বলা হয় লিকুইড। লিকুইড ফর্মে আছে, যে আমার কাছে নোট আছে 500 টাকার 10টা নোট আছে, বা আমার ব্যাংকে 500 টাকার ধরো 10টা নোট আছে আমার কাছে, বা আমার ব্যাংকে 5 লাখ টাকা আছে, সেই 5 লাখ টাকা আমি ডিমান্ড ডিপোজিটে রেখেছি। অর্থাৎ আমার যখন ইচ্ছে আমি এটিএম কার্ড দিয়ে বা ব্যাংক থেকে উইথড্র করে নিতে পারি, বা চেক দিয়ে উইথড্র করে নিতে পারি। তো এই বিষয়টাকে বলা হচ্ছে লিকুইড। খুব তাড়াতাড়ি আমি এটাকে তুলে নিতে পারবো ব্যাংক থেকে, লিকুইড ফর্মে নিয়ে আসতে পারবো,
বা অলরেডি এটা ক্যাশ ফর্মে আছে, বা আমি খুব তাড়াতাড়ি ওই টাকাটাকে ক্যাশ ফর্মে নিয়ে আসতে পারবো, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে লিকুইড ফর্মে থাকা। এবার M3-তে কী হচ্ছে, M1টা আছে, M1-এ যা যা ছিল সব আছে মানলাম, কিন্তু টাইম ডিপোজিটটাও তো ঢুকে পড়েছে। এবার টাইম ডিপোজিট মানে কি, যখন ইচ্ছে হবে তখনই আমি ওটাকে উইথড্র করতে পারবো না, একটা নির্দিষ্ট টাইমের পরেই উইথড্র করতে পারবো, যেরকম এক্সাম্পল হচ্ছে ফিক্সড ডিপোজিট। তাহলে M1-এর সাথে যেই এই ফিক্সড ডিপোজিটটা ঢুকে গেল, এটাকে তো যখন খুশি লিকুইডে কনভার্ট করা যাবে না। এই টাইম ডিপোজিটটাকে তো হঠাৎ করে যখন ইচ্ছে আমি ক্যাশে কনভার্ট করতে পারবো না, লিকুইডে কনভার্ট করতে পারবো না, তাই না? তো এই টাইম ডিপোজিটটা যেহেতু লিকুইড না, খুব কম লিকুইড, এটা টাইম ডিপোজিটটা একদমই লিকুইড না, কারণ এটা একটা নির্দিষ্ট সময়ের আগে কোনোভাবেই ক্যাশে বা লিকুইডে কনভার্ট হবে না। তো টাইম ডিপোজিটটা কোনোভাবেই লিকুইড না। তো সেইটা যখন M1-এর সাথে যোগ হচ্ছে, এই M3টা তার মানে কিন্তু খুব কম লিকুইড, লেস লিকুইড। ওকে, M4 কি M4 হচ্ছে, আমরা M3টাকে নেব। M3 মানে M3-র মধ্যে কী ছিল ভাবো, M3-র মধ্যে M1 ছিল প্লাস টাইম ডিপোজিট উইথ দ্য ব্যাঙ্ক ছিল। সেই M3 নিলাম, নিয়ে তার সাথে কী যোগ করছি, টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিস। পোস্ট অফিসে যত টাকা ডিপোজিট হয়েছে, পোস্ট অফিসে সেভিং ডিপোজিট হোক, টাইম ডিপোজিট হোক, ডিম্যান্ড ডিপোজিট হোক, যত টাকা ডিপোজিট হয়েছে সব নিচ্ছি। ওকে, এক্সক্লুডিং ন্যাশনাল সিকিউরিটি সার্টিফিকেট যেগুলো থাকে, সেই ন্যাশনাল সিকিউরিটি সার্টিফিকেটগুলোকে ধরা হয় না, সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়। তো পোস্ট অফিসের যত ডিপোজিট থাকে সব ডিপোজিটকে আমি M3-র সাথে যোগ করে আমি M4 পেলাম। এবার পোস্ট অফিসে নিশ্চয়ই টাইম ডিপোজিটও থাকবে, পোস্ট অফিসে কী থাকবে, টাইম ডিপোজিটও থাকবে। তাহলে M3-র মধ্যে অলরেডি টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক বসে আছে, যেটা খুব কম লিকুইড। M3-র মধ্যে অলরেডি টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক বসে আছে, যেটা খুব কম লিকুইড। আর M4-এর মধ্যে আমি সেই M3টাকে তো নিয়েইছি, তার সাথে আমি পোস্ট অফিসের যাবতীয় ডিপোজিট নিয়ে নিলাম, মানে পোস্ট অফিসে যে টাইম ডিপোজিটটা হচ্ছে সেটাও নিয়ে নিলাম, পোস্ট অফিসে যে সেভিং বা ডিম্যান্ড ডিপোজিট হচ্ছে সেটাকেও নিয়ে নিলাম। তাহলে পোস্ট অফিসের ডিম্যান্ড ডিপোজিটটাও ঢুকে গেল M4-এর মধ্যে। আর M3-র মধ্যে যেহেতু টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক ঢুকে বসেছিল, তো M3-র যে টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক সেটাও M4-এর মধ্যে ঢুকে গেল। তাহলে M4-এর মধ্যে কিন্তু দুই ধরনের টাইম ডিপোজিটই ঢুকে গেল, ব্যাঙ্কের টাইম ডিপোজিটও ঢুকে গেল আর পোস্ট অফিসের টাইম ডিপোজিটও ঢুকে গেল। এবার কথা হচ্ছে, ব্যাঙ্কের টাইম ডিপোজিট এবং পোস্ট অফিসের টাইম ডিপোজিট একসাথে আগে কোথাও ছিল না, M1-এও M2-তে M3 কোথাও ছিল না। এবং ব্যাঙ্কের টাইম ডিপোজিট আর পোস্ট অফিসের টাইম ডিপোজিট মানে কি, সেগুলোকে আমরা খুব তাড়াতাড়ি লিকুইডে বা ক্যাশে কনভার্ট করতে পারবো না, রাইট? তো যেহেতু এই ব্যাঙ্কের টাইম ডিপোজিট আর পোস্ট অফিসের টাইম ডিপোজিট আগে কোথাও একসাথে ছিল না, এই M4-এই প্রথমবারের মতো একসাথে থাকলো, এবং এইগুলো সবথেকে কম লিকুইড। এই পোস্ট অফিসের টাইম ডিপোজিট আর ব্যাঙ্কের টাইম ডিপোজিট সবথেকে কম লিকুইড। তো M4-এর যে অ্যাগ্রিগেটটা তৈরি হলো সেটা লিস্ট লিকুইড, সবথেকে কম লিকুইড, অর্থাৎ এটাতে ক্যাশ ফর্মে টাকাটা সবথেকে কম থাকবে। ওকে, এটাতে ক্যাশ ফর্মে টাকাটা সবথেকে কম থাকবে। আর ক্যাশ ফর্মে বা লিকুইড ফর্মে টাকাটা সবথেকে বেশি কোথায় থাকবে, M1-এ থাকবে। M1-এর একটা নাম আছে, সেই নামটা কি, ন্যারো মানি। আর M4-এর নাম কি, M4 না M3-র নাম হচ্ছে ব্রড মানি। কেন বলা হয় M1-কে ন্যারো মানি আর M3-কে ব্রড মানি, M4-কে সরি, এটা আমি একটু ভুল বলেছি, M4-কে ব্রড মানি বলা হয়, জায়গাটা একটু ভুল হয়েছে। M4, এটা M4-এ যাবে ব্রড মানিটা। কেন M1-কে ন্যারো মানি বলা হয় আর কেন M4-কে ব্রড মানি বলা হয় সেটা আমরা পড়বো। দেখো M1-এর মধ্যে কি আছে, M1-এর মধ্যে খালি কারেন্সি উইথ পাবলিক, অর্থাৎ মানুষের হাতে কি টাকা আছে সেটা আছে। আর M1-এর মধ্যে ডিম্যান্ড ডিপোজিট আছে, রাইট? আর M1-এর মধ্যে আদার ডিপোজিটস অফ RBI আছে। এবার এই টাকাগুলোর মধ্যে সবকটাই, মানুষের হাতের টাকা হোক বা ডিম্যান্ড ডিপোজিটে রাখা টাকা হোক বা RBI-তে রাখার ডিপোজিট হোক, এই সব টাকাগুলোই কিন্তু যখন আমরা চাইবো, যে সময় আমরা চাইবো, তখনই আমরা এটাকে লিকুইড ফর্মে তুলে নিয়ে খরচা করতে পারি। ইমিডিয়েটলি আমরা এটাকে স্পেন্ডিংয়ের জন্য অ্যাভেলেবেল করে ফেলতে পারি, খরচা করার জন্য ইমিডিয়েটলি এটাকে অ্যাভেলেবেল করতে পারি। দে ক্যান বি ইউজড ফর বাইং গুডস অ্যান্ড সার্ভিস উইথাউট এনি ডিলে অর কনভার্সন। আমরা এটাকে যে কোনো সময় তুলে নিয়ে গিয়ে খরচা করতে পারি, গুডস অ্যান্ড সার্ভিস কিনতে পারি। তো এটার যে সেন্স, যেহেতু এটা মোস্ট লিকুইড সেন্সে আছে এবং এটা সেন্সটা খুব ন্যারো, খুব ন্যারো কেন, কারণ এটাকে যে কোনো সময় তুলে নিয়ে গিয়ে খরচা করা যেতে পারে, খুব সিম্পল একটা সেন্স, খুব ন্যারো একটা সেন্স, তাই এটাকে বলা হয় ন্যারো মানি। আর M4-কে কেন ব্রড মানি বলা হয়, ব্রড মানে কি, বিশাল, ন্যারো মানে সংকীর্ণ, ন্যারো মানে ছোটো, ন্যারো মানে সংকীর্ণ।
তো যেহেতু M1টা খুব সংকীর্ণ একটা সেন্স, খুব ছোট একটা সেন্স, খুব ছোট একটা অর্থ বহন করছে, শুধুমাত্র মানুষের হাতের টাকা, ডিম্যান্ড ডিপোজিটে রাখা টাকা আর আরবিআইতে রাখা ডিপোজিট, তো খুব ছোট একটা সেন্স, খুব সংকীর্ণ, খুব মিনিমাল একটা সেন্স ইউজ করছে বলে এটাকে আমরা বলছি ন্যারো মানি। আর M4কে কেন ব্রড মানি বলা হচ্ছে? M4কে ব্রড মানি বলা হচ্ছে তার কারণ M4 ব্রড মানে কি বড় বা বিশাল। M4 কিন্তু একটা বিরাট সেন্স ইউজ করছে, একটা বড় অর্থ বহন করছে, একটা বিরাট সেন্স রাখছে M4। কেন? কারণ M4 এর মধ্যে সব আছে, M3 আছে, M3-র মধ্যে আমরা অলরেডি দেখলাম তো M4 এর মধ্যে কীভাবে সব থাকছে। M4 এর মধ্যে তুমি যদি হিসাব করে দেখো সবই আছে। M4 এর মধ্যে M3 আছে, রাইট? M3-র মধ্যে অলরেডি M1 প্লাস টাইম ডিপোজিট ছিল, তাহলে M1 প্লাস টাইম ডিপোজিট থাকলো M4 এর মধ্যে, প্লাস টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিসও থাকলো। তাহলে ব্যাংকের টাইম ডিপোজিট, ব্যাংকের ডিম্যান্ড, আচ্ছা ভালো করে এবার তুমি এটা একটু অ্যানালাইজ করতে হবে তোমাদেরকে যে M1 কি। M1 এর মধ্যে মানুষের হাতের টাকা, ডিম্যান্ড ডিপোজিট অফ দ্য ব্যাংক আর আরবিআইতে রাখা ডিপোজিট আছে, রাইট? সেই M1টাই কোথায় আছে? সেই M1টাই কিন্তু M3-র মধ্যে আছে, রাইট? সেই M1টাই কিন্তু M3-র মধ্যে আছে। তাহলে ব্যাংকে রাখা টাকা, মানুষের হাতে রাখা টাকা আর আদার ডিপোজিট উইথ আরবিআই, সেটাও M3-র মধ্যে চলে আসলো। এবার সেই M3টাই আমরা M4 এর মধ্যে নিয়েছি, তাহলে ওই সব কম্পোনেন্ট M4 এর মধ্যেও চলে আসলো, তার সাথে সাথে পোস্ট অফিসের যা যা সেভিং সেটাও ঢুকে গেল। তাহলে M4 এর মধ্যে হিসাব মতো সব রয়েছে, M4 এর মধ্যে হিসাব মতো কী আছে? সব রয়েছে। কনফিউশন দূর করার জন্য আমি এখানে M4টা তোমাদের জন্য লিখে দিচ্ছি। M4 এর মধ্যে কী আছে দেখো, M3 আছে। M3-র মধ্যে কী আছে? M1 প্লাস টাইম ডিপোজিট উইথ ব্যাংক। M1 মানে কি? কারেন্সি উইথ পাবলিক, কারেন্সি উইথ পাবলিক, প্লাস, আচ্ছা প্লাসটা এভাবে না দিয়ে পরপর দিই, প্লাস M1 এর মধ্যে ডিম্যান্ড ডিপোজিট আছে, প্লাস আদার ডিপোজিট উইথ আরবিআই আছে, আদার ডিপোজিট উইথ আরবিআই আছে, প্লাস, আচ্ছা এটাকে একটু কেটে দিই, তাহলে M1টা চলে আসলো। কোন M1টা চলে আসলো? যেহেতু M4 এর মধ্যে M3 আছে, M3-র মধ্যে অলরেডি, আচ্ছা আমি আরও একটু ভেঙে লিখে দিচ্ছি তোমাদের জন্য, M3টা লিখে দিই একবার। M3টা কি? M1 প্লাস টাইম ডিপোজিট। M1 মানে কি? কারেন্সি উইথ পাবলিক, প্লাস ডিম্যান্ড ডিপোজিট, প্লাস আদার ডিপোজিট উইথ আরবিআই, আদার ডিপোজিট উইথ আরবিআই, রাইট? প্লাস M3 মানে কি? M1 প্লাস টাইম ডিপোজিট উইথ ব্যাংক, তাহলে আমি লিখতে পারি প্লাস টাইম ডিপোজিট। এবার M4-এ আসা যাক। M4 এর মধ্যে কি আছে? M3টা প্রথমে আছে, তাহলে আমি M3টা যা লিখেছি এখানে সেইটাকে অ্যাজ ইট ইজ টুকছি, ডিম্যান্ড ডিপোজিট, আদার ডিপোজিট উইথ আরবিআই প্লাস টাইম ডিপোজিট, রাইট? প্লাস M4-এ আর কি আছে? M3-র সাথে সাথে যোগ হয়েছে টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিস, টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিস। আমি কি সেটা ভুল লিখলাম নাকি? এক মিনিট। তাহলে M4 এর মধ্যে M3টা আছে, কারেন্সি উইথ পাবলিক প্লাস ডিম্যান্ড ডিপোজিট প্লাস আদার ডিপোজিট উইথ আরবিআই প্লাস টাইম ডিপোজিট উইথ ব্যাংক, এটা উইথ ব্যাংক করে দিই, আর এটাকে টাইম ডিপোজিট লিখেছি, এই টোটাল ডিপোজিটটাকে তাহলে আমি নাম দিয়েই লিখছি, টোটাল ডিপোজিট উইথ ব্যাংক উইথ পোস্ট অফিস। এইটা হচ্ছে M4। তাহলে M4 এর মধ্যে হিসাব মতো তুমি দেখে নাও সবই আছে। ব্যাংকে রাখা ডিম্যান্ড ডিপোজিট আছে, ব্যাংকে রাখা ডিম্যান্ড ডিপোজিট আছে, মানুষের হাতে টাকা আছে, ব্যাংকে রাখা টাইম ডিপোজিট আছে, ব্যাংকে রাখা ডিম্যান্ড ডিপোজিটও আছে, ব্যাংকে রাখা টাইম ডিপোজিটও আছে, মানে ব্যাংকের টোটাল ডিপোজিটটাই চলে আসলো। মানুষের হাতের কারেন্সি, টাকা, পাবলিক, মানুষের পকেটে বা হাতে যেটা আছে সেটাও চলে আসলো। আরবিআই এর আদার ডিপোজিটও চলে আসলো, আর পোস্ট অফিসে রাখা যাবতীয় ডিপোজিটও চলে আসলো, টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিস সেটাও চলে আসলো। তাহলে M4 এর মধ্যে সব আছে, এটা একটা ব্রড সেন্স নিচ্ছে, একটা বড় সেন্স ইউজ করছে, সেই কারণে আমরা এটাকে বলছি ব্রড মানি। ওকে, কেন বলছি ব্রড মানি? বিকজ ইট ইনক্লুডস অল টাইপস অফ ডিপোজিট, এবং সেটা আমরা অলরেডি এখানে দেখালাম। কারণ ব্রড সেন্সে কেন বলা হচ্ছে, কেন ব্রড মানি বলা হচ্ছে? কারণ এটা শুধুমাত্র মানি যেটা আমরা ট্রানজ্যাকশনের জন্য ইউজ করি, জিনিস কিনতে, গুডস অ্যান্ড সার্ভিস কিনতে ইউজ করি, সেই মানিটাকে ধরছে না, শুধুমাত্র সেই মানিটাকে দেখাচ্ছে না, এটা
যে মানিটা সেভ করা আছে সেভিংয়ের জন্য বা ইনভেস্টমেন্টের জন্য যে টাকাটা সেভ করা আছে সেই টাকাটার কথাও বলছে, যেগুলো আমরা এই টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক, টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিসের মধ্যে পেয়ে যাচ্ছি। বোঝা গেল? এই কারণে বলা হচ্ছে M4কে ব্রড মানি। ওকে, এবার আমরা পড়বো যে কোন শর্ট ট্রিকে এটাকে আমরা মনে রাখতে পারি, অ্যান্ড তারপরে আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল পড়ব। তো M1-এর মধ্যে মানে শর্ট ট্রিকে আমি সব কম্পোনেন্ট নিইনি, একটাই কম্পোনেন্ট এখানে আমি নিইনি, সেটা হচ্ছে M1-এর মধ্যে আমি শর্ট ট্রিকে ওই আদার ডিপোজিট উইথ RBIটা নিইনি, কারণ ওটাকে নিলে শর্ট ট্রিকটা বানাতে একটু ডিফিকাল্টি আসছিল। তো ওটা তোমরা একটু মনে রেখে দিও, বাদবাকি সব এই শর্ট ট্রিকে কভার হয়ে যাবে। M1 মানে হচ্ছে ক্যাশ প্লাস ডিমান্ড ডিপোজিট। তোমাদেরকে জাস্ট এই প্রথম লেটারটার উপর ফোকাস করতে হবে, ক্যাশ আর ডিমান্ড ডিপোজিটের ডি, ক্যাশের সি, ডিমান্ড ডিপোজিটের ডি। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে সিডি। কী মনে রাখতে হবে? M1 মানেই হচ্ছে সিডি, M1 মানেই হচ্ছে সিডি, সিডি, সি ফর ক্যাশ, ডি ফর ডিমান্ড ডিপোজিট। নেক্সট তোমাদেরকে আমি যেটা নিয়ে যাব সেটা হচ্ছে M2। M2টা কীভাবে মনে রাখবে? M2টা মনে রাখবে, শর্ট ট্রিক হচ্ছে, দেখো জাস্ট একটা নতুন জিনিস আসলো, সেটা হচ্ছে পি। M2 মানে কি? M1 প্লাস পোস্ট অফিসের যে সেভিংটা থাকে সেটা, পোস্ট অফিসে যে ডিমান্ড ডিপোজিটটা থাকে সেটা, রাইট, পোস্ট অফিসে যে সেভিংটা থাকে সেটা। তো M2টা মনে রাখতে গেলে তোমাদেরকে মনে রাখতে হবে সিডিপি। সিডিটা কেন? সি মানে কি? ক্যাশ, ডি মানে ডিমান্ড ডিপোজিট। এবার তোমরা বলবে M2-র মধ্যে ক্যাশ আর ডিমান্ড ডিপোজিট কোথায়? আরে M2-র মধ্যে তো M1 আছে, M1 মানেই তো ক্যাশ আর ডিমান্ড ডিপোজিট, তাহলে M2-র মধ্যেও তো ক্যাশ অ্যান্ড ডিমান্ড ডিপোজিট আছে। তাহলে M2 মানে কি? সিডিপি, ক্যাশ ডিমান্ড ডিপোজিট, যেটা M1-কে রিপ্রেজেন্ট করছে, এই M1-কে রিপ্রেজেন্ট করছে কি? ক্যাশ আর ডিমান্ড ডিপোজিট, সিডি। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে পি। এই পিটা কিসের জন্য? পোস্ট অফিস সেভিং। পোস্ট অফিস সেভিংটা বোঝানোর জন্য পি, এবং পি এর প্রথম লেটারটা আমি দেখো তোমাদের জন্য বোল্ড করে দিয়েছি যাতে ওটা বুঝতে পারো। নেক্সট হচ্ছে আমরা যেটায় যাব সেটা হচ্ছে M3। M3 শর্ট ট্রিকটা হচ্ছে সিডিটি, সিডিটি। M3 শর্ট ট্রিকটা কি? সিডিটি। আচ্ছা, সিডিটি, সি মানে কি? সি মানে ক্যাশ, ডি মানে কি? ডিমান্ড ডিপোজিট, রাইট, হয়ে গেল। তাহলে এই দুটো তো M1-কেই রিপ্রেজেন্ট করছে। এবার কথা হচ্ছে M1 তো M3-র মধ্যে আছেই, তো M1-এর পার্টটা তো মিটে গেল। টি কিসের জন্য? টাইম ডিপোজিট। টাইম ডিপোজিটের প্রথম যে লেটার টি, সেটার জন্য টিটা বসানো হলো। আর M4টা কীভাবে মনে রাখবে? লাস্টে M4 মানে সিডিটিপি, সিডিটিপি। সিডিটি অলরেডি তোমরা জানো, ক্যাশ, ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিট, ক্যাশ, ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিট। পিটা কিসের জন্য? পি ফর টোটাল পোস্ট অফিস সেভিং বা টোটাল পোস্ট অফিস ডিপোজিট। সেই পিটাকে নেওয়া হয়েছে, শুধুমাত্র কাকে নেওয়া হয়েছে? সেখান থেকে এই পিটাকে নেওয়া হয়েছে। তাহলে এইবার তোমরা জাস্ট একটা জিনিস লেখো আমার সাথে চোখ বন্ধ করে, এখানে আমরা দেখে দেখে লিখবো না, আমরা এখানে নিচে চলে যাব। সিডি, তারপরে তোমরা লিখবে সিডিপি, তারপরে তোমরা লিখবে সিডিটি, তারপরে তোমরা লিখবে সিডিপিটি। একটু দুবার পড়লেই এটা মনে পড়ে যাবে, সিডি, সিডিপি, সিডিটি, সিডিপিটি। সিডিটা তো কমনই, সব জায়গায় আছে, সিডি 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 চারটেতেই আছে। একবার খালি পি যোগ হলো, 3 নম্বরে টি যোগ হলো, 4 নম্বরে পি আর টি দুটোই যোগ হলো। একবার খালি পি যোগ হলো, একবার টি যোগ হলো, 4 নম্বরে পি আর টি দুটোই যোগ হলো। সি ফর কি? এটা হচ্ছে M1। M1 কীভাবে বেরোচ্ছে? ক্যাশ প্লাস ডিম্যান্ড ডিপোজিট ফর ডি, প্লাস আর একটা আছে আদার ডিপোজিট উইথ RBI, যেটা তোমরা মনে রাখতে পারবে। M2 এটা, সিটা কি? ক্যাশ, ডিটা কি? ডিম্যান্ড ডিপোজিট, পিটা কি? পোস্ট অফিসের সেভিং। সি আর ডি মিলে কি হয়ে যায়? M1, রাইট, প্লাস পোস্ট অফিসের সেভিং, মিলে গেল। M3, সিটা কি? ক্যাশ, ডিটা কি? ডিম্যান্ড ডিপোজিট, টিটা কি? টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক। তাহলে সি আর ডিটা তো অলরেডি M1ই, আর তার সাথে যুক্ত হলো টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক। আর M4 কীভাবে বেরোবে? সি হচ্ছে ক্যাশ, ডি হচ্ছে ডিম্যান্ড ডিপোজিট, পিটা কি? পোস্ট অফিস সেভিং, পিটা কি? পোস্ট অফিস সেভিং, আর টিটা কি? টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক। এবার কথা হচ্ছে সি ডি আর টি মিলে, সি ডি আর টি মিলে কি M3 হয়েই আছে, রাইট, সিডিটি তো M3, তাই না? সিডিটি কি M3, তাহলে সি ডি আর টি মিলে M3 হয়েই আছে। তার সাথে যোগ করব পিটাকে, মানে পোস্ট অফিসের অল টোটাল ডিপোজিট, পোস্ট অফিসের টোটাল ডিপোজিট,
টোটাল পোস্ট অফিস ডিপোজিট। ওকে, তাহলে সিডিটিপি। আচ্ছা, আমি একটু ভুল লিখেছিলাম, ভুল লিখিনি, মানে আমি জাস্ট ওই পিটাকে একটু আগে পরে করে দিয়েছিলাম, ওটা একটু বুঝতে অসুবিধা হয়েছে হয়তো তোমাদের। ঠিক আছে, মানে আমি জাস্ট বলতে চাইছি যে এই জায়গাটা সিডিটিপি লিখলে হয়তো তোমাদের বেশি বুঝতে সুবিধা হতো। তাহলে কী হতো যে সিডিটি পরপর থাকতো, লাস্টে খালি পিটা অ্যাড হতো, সেভাবেও করতে পারো, একই ব্যাপার। তো আশা করি বোঝা গেছে, শর্ট ট্রিকে এটা মনে রাখতে পারবে। এবার আমরা একটা নিউমেরিক্যাল করব। আচ্ছা, বেশি জুম করলে হবে না, 1 মিনিট। না, আমরা এবার একটা নিউমেরিক্যাল করব। সেই নিউমেরিক্যালটা কি? সেই নিউমেরিক্যালটা হচ্ছে যে ধরো একটা ইকোনমি আছে বারাসাত একটা ইকোনমি, এবং এই বারাসাত যে ইকোনমি আছে সেখানে আমরা ধরলাম যে 1000 কারোড় রুপিস, 1000 কারোড় ক্যাশের ফর্মে আছে, অর্থাৎ কারেন্সি নোট আর কয়েনের ফর্মে আছে মানুষের হাতে। 800 কোটি টাকা ডিম্যান্ড ডিপোজিট হিসেবে ব্যাংকে আছে। 1500 কোটি টাকা ফিক্সড ডিপোজিট, বা যেটাকে আমরা এফডি বা টাইম ডিপোজিট বলি, সেটা হিসাবে ব্যাংকে আছে। আর 400 কোটি টাকা পোস্ট অফিসের সেভিংয়ে আছে। এবার আমরা M1, M2 আর M3 ক্যালকুলেট করব। M1 কীভাবে ক্যালকুলেট করে, কি বললাম, M1 এর ফর্মুলা কি? কারেন্সি উইথ পাবলিক। M1 মনে করো, M1 কি? সিডি, রাইট? M1 হচ্ছে সিডি, কারেন্সি উইথ পাবলিক। সি হচ্ছে কারেন্সি, আর ডি হচ্ছে ডিম্যান্ড ডিপোজিট। তাহলে সিডি আমি এখানে কারেন্সি উইথ পাবলিক 1000 কোটি, আর ডিম্যান্ড ডিপোজিট 800 কোটি, M1 বেরিয়ে গেল 1800 কোটি। তারপরে মানি সাপ্লাই মেজার করার যে সেকেন্ড মেজার আছে M2, সেটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, সেটার ফর্মুলা কি? সিডিপি। মনে করো সিডিপি, সি হচ্ছে ক্যাশ, ডি হচ্ছে ডিম্যান্ড ডিপোজিট, পি হচ্ছে পোস্ট অফিস সেভিং। তাহলে জাস্ট আমরা এখানে যোগ করে দিলাম। ওকে, আমরা এখানে পোস্ট অফিসের সেভিং যেটা আছে 400 কোটি, সেটাকে যোগ করে দিলাম M1 এর সাথে, অর্থাৎ M1 এর মধ্যে সিআরডি ঢুকেই আছে। তাহলে M1 বেরিয়েছিল 1800, তার সাথে 400 যোগ করে দিলাম 2200। এটা আমার M2। মানি সাপ্লাই মেজার করার যে থার্ড মেজার M3, যেটাকে আমরা ব্রড মানি M4কেও বলে, অ্যাকচুয়ালি ব্রড মানি M4কেই বলে, M3কে বলে না। আর অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় M3কেও ব্রড মানি বলে দেওয়া হয়, তো সেটাও করা যেতে পারে, বাট M4কেই মেনলি ব্রড মানি বলবে। এটা কি? M3টা কীভাবে বেরোয় তোমাদেরকে বললাম, সিডিটি। মনে করো সিডিটি, সিটা কি? ক্যাশ, ডিটা ডিম্যান্ড ডিপোজিট, আর টিটা টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক। সি এর যে ক্যাশটা সেটা কিভাবে আসছে, সি এর ক্যাশটা 1000, তারপরে ডি এর ডিম্যান্ড ডিপোজিটটা কত? 800, তারপরে টি এর টাইম ডিপোজিটটা কত? 1500। তাহলে আমি যদি এটাকে যোগ করি কত হবে? 1800 আর 1500, 3300। তো সেটাই বের করা আছে, 3300 বের করা আছে। আর M4 মানে কি? M4 মানে তোমাদেরকে কি বলেছিলাম, প্রথমে সিডি, তারপরে কি বললাম, সিডিপি, তারপরে কি বললাম, সিডিটি, আর লাস্টে কি বললাম, সিডিটিপি। তাহলে ক্যাশ, ডিম্যান্ড ডিপোজিট, টাইম ডিপোজিট, পোস্ট অফিস সেভিং বা পোস্ট অফিসের টোটাল ডিপোজিট। তাহলে ক্যাশ কত? ক্যাশ হচ্ছে 1000, তার সাথে ডিম্যান্ড ডিপোজিট কত? 800, টাইম ডিপোজিট কত? টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক 1500, তার সাথে পোস্ট অফিস সেভিং 400। তাহলে হলো কত বেরোবে? 1800, 3300, 3700। এটা হচ্ছে M4। এবার এই এক্সাম্পল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে পুরো দেশে গোটা কত টাকা ঘুরছে বা কত টাকা সার্কুলেট হচ্ছে, বা পুরো গোটা দেশের মানি সাপ্লাই কত, সেটা কিন্তু আমরা M1 থেকে বুঝতে পারবো না। M1 দেখলে মনে হবে দেশে হয়তো গোটা দেশে মাত্র 1800 কোটি টাকা ঘুরছে, গোটা দেশে মাত্র 1800 কোটি টাকা সার্কুলেট হচ্ছে। কিন্তু তাই গোটা দেশে কি সত্যি 1800 কোটি টাকা মানি সাপ্লাই আছে? গোটা দেশে কি মাত্র 1800 টাকাই ঘুরছে? না, গোটা দেশে 3700 কোটি টাকা ঘুরছে, যেটা আমরা M4 থেকে পেলাম। তাহলে M4কে কেন ব্রড মানি বলা হয় বুঝতে পারলে? সব কিছুকে নেবে, প্রত্যেকটা জিনিসকে ক্যালকুলেশানে নেয়, এবং এই যে ক্যালকুলেশানটা দেয় সেটা দেখেই আমরা একমাত্র বুঝতে পারি যে গোটা দেশে মানি সাপ্লাই কত আছে, কত টাকা সার্কুলেট হচ্ছে, কত মানি সার্কুলেশন হচ্ছে, রাইট? এবং যেহেতু M4কে দেখেই বোঝা যায় যে গোটা দেশে কত মানি সাপ্লাই হচ্ছে, কত টাকা সার্কুলেশন হচ্ছে, কত মানি সার্কুলেট হচ্ছে, এবং M4 প্রত্যেকটা কম্পোনেন্টকে নিয়ে নেয়। যত কম্পোনেন্ট আছে, পোস্ট অফিসের সেভিং হোক, ব্যাংকের ডিম্যান্ড ডিপোজিট হোক, ব্যাংকের টাইম ডিপোজিট হোক, এবং কারেন্সি উইথ পাবলিক হোক, সব কটা কম্পোনেন্টকে যেহেতু M4 নিয়ে নেয়, এবং এটা দেখেই আমরা বুঝতে পারি গোটা দেশের মানি সাপ্লাই বা মানি সার্কুলেশন কত হচ্ছে, তাই M4কে ব্রড মানিও বলা হয়। ওকে, সো দিস ইজ ইট অ্যাবাউট দি মনিটারি অ্যাগ্রিগেটস। থ্যাংক ইউ।